বিয়ে করবে না বলে 5 বছর আগে বিয়ের দিন পালিয়ে যাওয়া লোকটার সাথেই আজ বিয়ে হলো র। ভাগ্য তাকে এই লোকের সাথেই যে জুড়ে রেখেছিল সেটা ঘুণাক্ষরেও টের পায়নি। অতীতে ভরা আসরে প্রত্যাখ্যান করার মাধ্যমে লোকটি হায়াকে যেই অপমান করেছিল, আজ তার চেয়েও দ্বিগুণ অপমানিত বোধ করল সে। সেদিন তো পুরো পরিবারকে নিজের পাশে পেয়েছিল, কিন্তু আজ কেউ নেই র পাশে। পুরো পৃথিবীতে নিজেকে একটা ছোট্ট বিন্দুর মতো সম্পূর্ণ একা লাগছে। মাথায় কারো স্নেহের স্পর্শ পেয়ে চোখ তুলে তাকায়। দেখতে পায় লোকটি আর কেউ না, তার মামা, যিনি কিনা কিছুক্ষণ আগে র শ্বশুরমশাই হিসেবেও স্বীকৃতি পেয়েছে। বাবাই আর ভাইদের পর তার ভালোলাগার একটি পুরুষ হলো এই মামা। র শ্বশুর মানে আবরার মির্জা র মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আম্মাজান, এখন তো যাওয়ার সময় হয়ে গেছে। পুরানো ঠিকানায় নতুন পরিচয় নিয়ে যেতে আপনি প্রস্তুত তো? নাকি আজ থাকবে? নিজের বাবার এমন বিটকেল মার্কা কথা শুনে আশিয়ানের চোখ কপালে উঠে যায়। বিয়ে করা বউকে নাকি রেখে যাবে আশিয়ান? কশ্চিনকালেও এহেন কাজ করবে না আশিয়ান, লাগলে সে নিজেও থেকে যাবে তার বউয়ের সাথে। কত কাঠখড় পুড়িয়ে সে এই বিয়ে করতে পেরেছে তা শুধু উপরওয়ালা আশিয়ান আর তার বেস্ট ফ্রেন্ডই জানে। আশিয়ান নিজের অস্থিরতাকে নিজের মধ্যেই চেপে রেখে, কণ্ঠে গাম্ভীর্যতা নিয়ে বলে, আমি যেখানে যাব আমার বউও সেখানেই যাবে। বউ ছাড়া আমি এক কদমও নড়ছি না, কথাটা বলে রাখলাম। আবরার চোখ গরম করে আশিয়ানের দিকে তাকায়। অসভ্য, বাদর ছেলেটা 1 ঘন্টাও হয়নি বিয়ে করেছে, এরই মধ্যে বউয়ের জন্য পাগল হয়ে উঠেছে, এটা কি তার সন্তান? আবরারের তো মাঝে মধ্যে সন্দেহ হয় ছেলেটাকে নিয়ে। মনে হয় আশিয়ান জন্মানোর পর হসপিটালে কারো সাথে পাল্টাপাল্টি হয়ে গিয়েছে। আবরার রেগে চিবিয়ে চিবিয়ে বলে, তোমার কাছে কেউ মতামত জানতে চায়নি। দয়া করে ফালতু বকবক করা বন্ধ করো। এরই মধ্যে হানিয়া ভাই আর মেয়ের কাছে এগিয়ে আসে। নরম গলায় শুধায়, ভাই ওরা জন এই বাড়িতেই না হয় থাকুক আজ। কাল পরশু ও বাড়িতে যা। হানিয়া পুরো কথা শেষ করতে পারে না। এর আগেই বলে উঠে, ভালো বাবাই গাড়ি বের করতে বলো। আমি আজ এক্ষুনি বিদায় নিতে চাই এ বাড়ি থেকে। মেয়ের এমন কাঠোকাঠ গলায় বলা কথায় জাভিয়ান হানিয়া জনই আহত হয়। কিন্তু তারা জানে তাদের থেকেও বেশি আহত যে তাদের মেয়ে হয়েছে এই বিয়ে করার মাধ্যমে। র ব্যক্তিত্বের সাথে আজকের এই ঘটনা কিছুতেই যায় না। কিন্তু তাদেরও তো কিছু করার ছিল না। একটা মেয়ের যদি দুবার বিয়ে ভেঙে যায় এই সমাজ তো সেই মেয়েকে বাঁচতে দিবে না। জাভিয়ান এগিয়ে আসে মেয়েকে বুঝানোর জন্য। তখনই তোরাক করে বসা থেকে উঠে দাঁড়ায়। তাকে দাঁড়াতে দেখে আশিয়ানও দাঁড়িয়ে যায়। আপাতত সে তার বউয়ের বাধ্যগত ভেড়াথুক্কু বাধ্যগত স্বামী। বউটা যে নিজের অজান্তেই আশিয়ানকে খুশি করে দিয়েছে। আবরারের সামনে সামনে এসে বলে, চলো ভালো বাবাই। কথাটা বলে নিজেই আগে আগে হাঁটা শুরু করে। তার পেছনে পেছনে বাকি সবাই আসতে থাকে। বিয়ের অ্যারেঞ্জমেন্টটা শহরের এক নামিদামি হোটেলে করা হয়েছিল। হোটেল থেকে বের হয়ে এসে গাড়িতে বসবে তখনই পেছনে থেকে একটা পুরুষালী কণ্ঠে ডাক শোনা যায়। লোকটি বলে, পুতুল আমার কাছ থেকেও বিদায় নিবি না? দাঁড়িয়ে পড়ে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকালে দেখতে পায় তার ছোট ভাইকে। দুই ভাইয়ের আদরের দুলালি সে। আজ এমন বাজে ভাবে বিয়েটা হওয়ায় সে কারো থেকে বিদায় না নিয়েই চলে যাচ্ছিল কিন্তু এখন সে কিছুতেই আর মুখ ফিরিয়ে চলে যেতে পারবে না। এগিয়ে এসে তার ছোট ভাই জাইনকে জড়িয়ে ধরে। জাইনও বোনকে আগলে নেয় পরম মমতায়। ভাইকে জড়িয়ে ধরে নিজেকে কন্ট্রোল করতে পারে না, ভাইয়ের বুকে মাথা রেখে শব্দ করে কেঁদে দেয়। জাইনের চোখেও অল্প বিস্তর অশ্রুদের আগমন ঘটেছে, কিন্তু পুরুষ মানুষ বলে শব্দ করে কাঁদতে পারছে না। কন্যা বিদায়, 4টে খানি কথা না। জন্ম হলো এক ঘরে, জীবনের অর্ধেক সময় সেই ঘরে কাটিয়ে দিয়ে হুট করে অন্য ঘরের চলে যাওয়ার এই রীতি বহুদিনের পুরানো।
সকলের চোখে অশ্রুদের আনাগোনা চলছে। আশিয়ান করুণ চোখে হা র দিকে তাকিয়ে আছে। জাভিয়ান আর হানিয়া এগিয়ে আসে। জাভিয়ান মেয়ের মাথায় হাত রেখে ডেকে উঠলে হা রাগটাকে কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে বাবার বুকে আছড়ে পড়ে। বাবার কাছে এসে যেন তার কান্নার বেগ আরও বেড়ে গিয়েছে। হা তার বাবাকে ভীষণ ভালোবাসে। এতটা ভালোবাসা সে আর কাউকে বাসে না। জাভিয়ানও মেয়ে অন্তপ্রাণ। মা কেউ কিছুক্ষণ জড়িয়ে ধরে বিদায় নেয় হা তার কাছ থেকে। পর্যায়ক্রমে দাদু আর ছোট দাদিমা র থেকেও বিদায় নেয় হা। সকলে নিজেদের চোখের পানিতে বুক ভাসিয়ে দিচ্ছে। রাত বাড়তে থাকায় আবরার তাদের যাওয়ার জন্য তাড়া দেয়। জাভিয়ান হা র হাতটা আশিয়ানের হাতে তুলে দিয়ে অশ্রুসিক্ত চোখ নিয়ে ধরা গলায় বলে, তুমি তো জানোই আমার মেয়ে কতটা শখের আমার। আমার শখকে আজ তোমার হাতে তুলে দিচ্ছি বহু আশা নিয়ে। অতীতের কথা ভুলে গিয়ে নতুন করে সবটা শুরু করো। ভাগ্য সবাইকে দ্বিতীয়বার সুযোগ দেয় না, কিন্তু আমি আর তুমি সেই সুযোগটা পেয়েছি আর পাচ্ছ। তুমি বুদ্ধিমান ছেলে, সুযোগের সদ্ব্যবহার কিভাবে করতে হয় জানো আশা করি। আশিয়ান হা র হাতটা শক্ত করে ধরে জাভিয়ানকে ভরসা দিয়ে বলে, আশা ভঙ্গ করব না, কথা দিলাম। শেষবার ভরসা করে দেখতে পারো বাবাই। জাভিয়ান মেয়ের কপালে স্নেহের পরশ দিয়ে কিছুটা পেছনে চলে যায়। হা গাড়িতে উঠার আগে শেষবারের মতো পেছনে ফিরে অভিমানী কণ্ঠে বলে, নিজেকে আজ সবচেয়ে বড় বোঝা মনে হচ্ছে। দুবার একই কাজ করা হলো অথচ আমার থেকে জিজ্ঞেসটা পর্যন্ত করা হয়নি, অনুমতি তো দূরের কথা। এবার তো একেবারে ধরে বেঁধে বিয়েই দিয়ে দিলে। বড় দা ভাই থাকলে এমনটা কখনোই হতে দিত না। কথাটা বলে হা গাড়িতে উঠে বসে। জাহান বোনের বিয়েতে উপস্থিত ছিল না। হঠাৎই হসপিটালে একটা ইমার্জেন্সি এসে পড়ায় সেই যে সকালে বাসা থেকে বের হয়েছে, এখনো আসেনি। আশিয়ান জাইনের সাথে একবার ম্যানলি হাগ করে সেও গাড়িতে চড়ে যায়। আবরার তাদের পেছনের গাড়িতে স্ত্রীসহ উঠে বসে। মিনিট খানেকের মধ্যে দুটো গাড়িই রওনা হয় তাদের গন্তব্যের উদ্দেশ্যে। গাড়ি ছাড়ার সাথে সাথে হানিয়া প্রচণ্ড কান্নায় ভেঙে পড়লে জাভিয়ান তাকে নিজের সাথে আগলে নেয়। হা গাড়ির সাইড মিররে মায়ের কান্না দেখতে পায়। তার ভেতর থেকেও কান্নারা ঠেলে বের হয়ে আসতে চাইছে, কিন্তু হা দাঁতে দাঁত চেপে নিজের কান্না সংবরণ করছে। তাদের গাড়ি আস্তে আস্তে কমিউনিটি সেন্টারের বাহিরে এসে মেইন রোডে উঠে আসে। কঠিনভাবে আসা কান্নাকে আটকানোর কারণে হা এখন ফুপাচ্ছে। তার ফুপানোর আওয়াজ আশিয়ানও শুনতে পায়। সে ঘাড় ঘুরিয়ে হা র দিকে তাকালে দেখতে পায়, হা গাড়ির সিটে গা এলিয়ে দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে ফুপাচ্ছে। গাড়ির ভেতরে জ্বলতে থাকা হালকা লাইটের আলোয় আশিয়ান খুব ভালো করেই দেখতে পায় হা র টকটকে লাল হয়ে যাওয়া নাকটাকে। এই মেয়ে যে তার বাপ ভাইয়ের ননির পুতুল সেটা সে ভালো করেই জানে। এতদিন বাপ ভাই তাকে তুলুতুলু করে রেখেছিল, এখন তার পালা। হহুত কাঁদিয়েছে আর না, এবার ভালোবাসার পালা। তার এখন আফসোস হচ্ছে সেই ভুলটা না করলে এতদিনে এই ননির পুতুল তাকে একটা ননির পুতুল গিফট করে আরেকটা প্রসেসিংয়ে থাকতো হয়তো। আশিয়ান ড্রাইভারকে গাড়ির লাইটটা অফ করে দিতে বলে। লাইট অফ করা হলে আশিয়ান এগিয়ে আসে হা র কাছে। হাত বাড়িয়ে তাকে আগলে নিতে চায় নিজের বক্ষে। হঠাৎই হাতে কারো স্পর্শে হা হকচকিয়ে গিয়ে চোখ খুলে তাকালে আশিয়ানকে দেখতে পায়। হুট করে প্রচণ্ড রাগ তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। আশিয়ানের বাড়ন্ত হাতটা এক প্রকার ছুঁড়ে ফেলে দিয়ে দাঁত কিরমিরিয়ে বলে, দূরে থাকুন। হা র এহেন কাজে আশিয়ানের পুরুষালী ইগোতে লাগে। সুন্দর করে বললেই তো হতো, তা না করে এমন দুর্ব্যবহার করার কি ছিল। আশিয়ান নিজের ইগো বজায় রাখতে হা র আরেকটু কাছে এসে খপ করে তার কোমর চেপে ধরে নিজের কোলের উপর বসিয়ে নেয়। তারপর হা র মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে। হা নিজেকে ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করলে আশিয়ান তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হিসহিসিয়ে বলে, সামনে ড্রাইভার আছে তাই বেশি নড়াচড়া করো না সোনা। পরে আমি কিছু করলে তোমাকেই লজ্জা পেতে হবে কিন্তু।
আশিয়ান কি মিন করে কথাটা বলেছে হা র তা বুঝতে বাকি থাকে না। কথাটা বুঝতে পেরে রাগে তার গা পিত্তি জ্বলে ওঠে। আশিয়ানের বাহু থেকে এত সহজে ছাড়া পাবে না সে, এটা বুঝতে পেরে হা র সব শক্তি দিয়ে ধপ করে এক কিল লাগায় আশিয়ানের বুকে। আকস্মিক এমন হামলা আশিয়ান স্তব্ধ হয়ে যায়। ব্যথায় বুকটা অবশ হয়ে আসছে। চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে রাখে ঠেলে বের নিয়ে আসতে চাওয়া আর্তনাদকে প্রতিহত করার জন্য। হা কিল মেরেও শান্ত হয় না। হা র মাথা চেপে রাখা আশিয়ানের হাতটা হালকা ঢিলে হয়ে আসলে হা নিজের মুখ এগিয়ে আশিয়ানের কাঁধে করচ করে একটা কামড় দিয়ে ধরে রাখে। নিজের সব রাগ, অপমান যেন এই কামড়ের মাধ্যমে উসুল করে নিতে চাচ্ছে। আশিয়ান চোখমুখ খিচে রেখে সদ্য বিয়ে করা বউয়ের এই ভালোবাসাহীন আদর নিচ্ছে। নিজের মনের কিছুটা ক্ষোভ মিটিয়ে হা আশিয়ানের কাঁধ থেকে নিজের দন্ত সরিয়ে আনে। হুট করেই সে আশিয়ানের কাঁধে মুখ গুজে শব্দ করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বলে, কেন আবার ফিরে এসেছেন? আমায় কাঁদানোর জন্য? একবার কাঁদিয়ে অপমান করে মনের খায়েশ মিটেনি? চলে যান আপনি আমার জীবন থেকে। আমার জীবনের জন্য অভিশাপ আপনি। আজ আশিয়ান হা র অনাকাঙ্ক্ষিত বাসর রাত। একটু ভুল বললাম, বাসর রাতটা হা র জন্য কাঙ্ক্ষিত হলেও আশিয়ানের জন্য অনাকাঙ্ক্ষিত। একটু কনফিউজড হয়ে গেলেন তো দুইজনের এই কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত কথা শুনে? আচ্ছা, বিষয়টা ক্লিয়ার করছি। আজ হা র বিয়ে হওয়ার কথা ছিল তার বাবার বিজনেস পার্টনারের ছেলে ও তার বড়দা ভাইয়ের বন্ধু ফারাবির সাথে। 1 বছর আগে হা কে একটি ফ্যামিলি পার্টিতে দেখে ফারাবি হা র প্রেমে পড়ে যায়। তার বাবার সাথে জাভিয়ানের বিজনেস রিলেটেড সম্পর্ক থাকায় ফারাবি যখন তার বাবা মা কে নিয়ে হা র জন্য বিয়ে প্রস্তাব নিয়ে আসে, তখন বিয়ের কথা এগোতে বেশি সময় লাগে না। ছেলে হিসেবে ফারাবিকে চোখ বন্ধ করে 10-এ 10 দেওয়া যায়। সেই ফারাবি আজ এত বড় একটা কাজ করল। বিয়ে করতে আসলো না হা কে। ভরা বিয়ের আসরে আবারও অপমানিত হতে হলো হা কে। শুনতে হলো চরিত্রহীন অপবাদগুলো। সুন্দর পরিপাটি একটা রুমের বেডে বসে আছে হা। রুমটা তার ভীষণ অপছন্দের ব্যক্তিটির। বর্তমানে আশিয়ানের রুমে অবস্থান করছে হা। পা দুটো ভাঁজ করে তার উপর হাত রেখে বসে আছে এই অপরূপ নববধূটি। অপেক্ষা করছে তার অনাকাঙ্ক্ষিত বরটির। হা র অপেক্ষার পালা বাড়িয়ে দিয়ে রাত 12টায়ও যখন আশিয়ান আসলো না তখন হা বসা থেকে ঘটে দাঁড়ায়। পাক্কা 2 ঘন্টা একইভাবে বসে থাকতে থাকতে কোমর লেগে এসেছে। ভারী বিয়ের বেনারসিটা 2 হাত দিয়ে উঁচু করে ধরে গুটি গুটি পায়ে হেঁটে চলে আসে আশিয়ানের রুমের লাগোয়া বেকনিতে। সেখানে রাখা কাউচে বসে পড়ে বিশাল আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে আজ থেকে 5 বছর আগের কথা, যখন কিনা হা ছিল আর 5টা চঞ্চল হরিণীর মতো দুরন্ত। বরং তাদের থেকেও একটু বেশি দুষ্টু, প্রাণবন্ত। 5 বছর আগের কিছু ঘটনার কারণে আজ এই নিষ্প্রাণ, নির্জীব, শান্ত হা র জন্ম। কি হয়েছিল 5 বছর আগে জানতে চান? তাহলে চলুন শুনে আসা যাক সেই ঘটনাগুলো। অতীত। তালুকদার বাড়ি আর মির্জা বাড়ির একমাত্র কন্যা ও সর্বকনিষ্ঠ সন্তান হল হা। সেই হিসেবে জন্মের পর থেকেই তাকে এক প্রকার মাথায় রেখে বড় করা হয়েছে। কিছু চাওয়ার আগেই তার বাবা আর ভাইয়েরা তার সামনে এনে হাজির করেছে। নানা বাড়িরও আদরের দুলালি সে। তার এত আদর যত্ন মেনে নিতে পারেনি এই 2 বংশের জ্যৈষ্ঠ সন্তান আশিয়ান। সে ছোট থেকেই সকলের প্রায়োরিটি লিস্টের উপরে থেকেছে। যার কারণে হা হওয়ার পর আস্তে আস্তে যখন তার আদরের সামান্য ভাগ পড়তে শুরু করল তখন সে সেটা মেনে নিতে পারল না। তার অপর 2 ভাই জাহান জাইন হওয়ার পরও তার আদর আগের মতোই ছিল। কিন্তু হা যেহেতু 2 পরিবারের কনিষ্ঠ সন্তান ছিল তাই সকলে তাকে একটু বেশিই ভালোবাসত আর আদর করত। এছাড়া হা ছিল চঞ্চল হরিণী, একদম তার মায়ের মতো। যেই তাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিত হা তার কোলেই ঝাঁপ মেরে চলে যেত। রূপেও মাশা আল্লাহ নজরকাড়া সুন্দরী সে।
সকলের আদরের হওয়ায় সে একটু বেশিই জেদি হিসেবে বড় হয়ে উঠেছিল। যা তার চাই সেটা তার সামনে এনে যতক্ষণ না পর্যন্ত হাজির করা হয়েছে সে কিচ্ছুটি মুখে তুলত না। এমনিতে অহেতুক জেদ না ধরলেও তার যখন 7 বছর, তখন আশিয়ানের একটা প্রিয় জিনিস জেদের বশে নষ্ট করে ফেলায় আশিয়ানের চোখে সে আরো খারাপ হয়ে গিয়েছিল। তখন 7 বছর আর আশিয়ান 16 বছরের কিশোর। একদিন রা মির্জা বাড়িতে বেড়াতে গেলে তার ভাই জাহান জাইনের সাথে খেলতে খেলতে আশিয়ানের রুমে চলে আসে। তখন নজরে পড়ে আশিয়ানের পড়ার টেবিলের কলমদানির মধ্যে রাখা সুন্দর একটা কলমের দিকে। সে কলমটা হাতে নিয়ে আশিয়ানের খাতায় দাগাদাগি শুরু করে দেয়। আশিয়ান কোচিং থেকে ফিরে এসে এটা দেখলে প্রচণ্ড রেগে যায়। এমনিতেই সে কে দেখতে পারে না তার উপর তার ফেভারিট কলম দিয়ে তার খাতাবি দাগিয়ে লণ্ডভণ্ড করে ফেলেছে। আশিয়ান রেগে তাকে বকাবকি করে। ছোট্ট রও এত বকা খেয়ে প্রচণ্ড রাগ হয়। সে দৌড়ে আশিয়ানের রুমের বেকনিতে গিয়ে হাতের কলমটা ছুঁড়ে মারে বাহিরে রাস্তায়। আশিয়ান নিচে গিয়ে কলমটা নেওয়ার আগেই একটা গাড়ি কলমটার উপর দিয়ে চলে যায়। ফলস্বরূপ কলমটা ভেঙে যায়। আশিয়ান সেদিন ভীষণ কষ্ট পায়। কলমটা তার ফেভারিট টিচার তাদের স্কুল থেকে বিদায় নেওয়ার আগে স্পেশালি তাকে দিয়েছিল। ওই টিচারটার ক্যান্সার হওয়ায় তাদের স্কুল ছাড়ার কিছুদিন পরেই মারা যান। পছন্দের শিক্ষকের শেষ স্মৃতি হিসেবে আশিয়ান কলমটাকে বেশ যত্ন করেই রাখত। সেটাই কিনা নষ্ট করে ফেলেছিল। প্রচণ্ড রাগে হিতাহিত অজ্ঞানশূন্য হয়ে আশিয়ান সেই দিন প্রথমবারের মতো তার ভাইবোনদের মধ্যে গায়ে হাত তুলেছিল। বেশি না, তার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরেছিল আশিয়ান। তারপর তাকে রুম থেকে বের করে দিয়েছিল। কাঁদতে কাঁদতে বাড়ির সকলকে জানায় আশিয়ান তাকে মেরেছে, কিন্তু কেন মেরেছে সেটা আর বলে না। কে মারার কথা শুনে আবরার আর স্পর্শ প্রচণ্ড রেগে যায়। ছোট বড় সকলের সামনে সেদিন আবরার আশিয়ানকে প্রচণ্ড বকাঝকা করে। কাছে সরিয়ে চাওয়ায়। আশিয়ান পুরোটা সময় একটা টু শব্দ করেনি। হানিয়া তো জানে তার কন্যা কি করতে পারে, তাই সে আশিয়ানকে আলাদা করে কে মারার কারণ জিজ্ঞেস করে। আশিয়ান তখনও কিছুই বলে না। তারপর বাসায় এসে কে চেপে ধরলে সরল মনে কে সব বলে দেয়। ব্যাস, এই দফা হানিয়াও রেগে কে একটা থাপ্পড় মারে। জাভিয়ান কিছু বলতে আসলে তাকেও ধমকে বসিয়ে রাখে। সন্তানদের ভালোবাসা ভালো, কিন্তু প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কিছুই ভালো না। হানিয়া সেদিন বলে ঘোষণা করে, যতদিন না বুঝদার হচ্ছে, ততদিন পর্যন্ত সে আর মির্জা বাড়িতে যাবে না। মির্জা বাড়ির লোকেরা হানিয়ার কথায় আপত্তি জানালেও হানিয়া তার সিদ্ধান্তে অটল ছিল। তার বেশ কয়েক বছর তার নানু বাড়িতে যায়নি। মির্জা বাড়ির লোকেরা এসে তার সাথে দেখা করে গেলেও প্রায় 5-6 বছর আশিয়ানের সামনে পর্যন্ত যায়নি, কথা তো দূরের কথা। যখন 16 বছর বয়স সে অনুমতি পায় নানু বাড়ি আসার। তখনও পেত না যদি না শয্যাশায়ী মির্জা নাতনিকে দেখার আবদার না করতেন। বাবা মা আর ভাইদের সাথে দীর্ঘ 9 বছর পর নানু বাড়িতে পা দিয়ে শুরুতেই সম্মুখীন হতে হয়েছিল আশিয়ানের সাথে। ঘটনাটা এমন হয়েছিল যে দের গাড়ি মির্জা বাড়িতে এসে থামলে তারা চারজনই নেমে পড়ে গাড়ি থেকে। জাভিয়ান চলে যায় গাড়ি পার্ক করতে। তো হানিয়া ছেলে মেয়েকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য পা বাড়ালে বলে উঠে সে তার বাবার সাথে যাবে। হানিয়া মানা করে না। তাদের সকলেরই জানা তার বাবার জন্য কতটা পাগল। হানিয়া ছেলেদের নিয়ে বাসার ভেতরে চলে যায় আর বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে তার বাবার ফেরার। জাভিয়ানের একটা কল আসায় সে গাড়িতে বসেই কথা বলতে থাকে আর বাবার জন্য অপেক্ষা করতে করতে বোর হয়ে হাঁটতে হাঁটতে আশিয়ানেরদের বাগানে এসে পড়ে। আশিয়ান তার রুমের বেলকনি থেকে দেখে একজন অপরিচিত মেয়ে তার বাগানে প্রবেশ করেছে, ফুল গাছগুলো ঘুরে ঘুরে দেখছে। আশিয়ানের শখ হলো বাগান করা। রং বেরঙের ফুল দ্বারা যখন বাগানটা সুরভিত হয়ে থাকে তখন সেখান থেকে নজর সরানো দায় হয়ে পড়ে যে কারো।
আমাদের শখের জিনিসে কেউ আঘাত করলে বা নষ্ট করে দিতে চাইলে আমাদের সকলেরই খারাপ লাগে। আশিয়ান আবার একটু বেশিই পসেসিভ তার শখের জিনিসের প্রতি। আশিয়ান দেখতে পায় মেয়েটা আনমনে ফুল গাছগুলো দেখতে দেখতে নিচের কয়েকটা গাছ পাড়িয়ে হালুয়া বানিয়ে দিয়েছে। আশিয়ান রেগেমেগে হনহনিয়ে সেখানে এসে উপস্থিত হয়। তখন ফুলগুলো নিজের কোমল হাত দিয়ে ছুঁয়ে দিতে ব্যস্ত। আশিয়ান এসেই গগনবিদারী এক ধমক দেয়। কে? ভয় কেঁপে উঠে তার এমন ধমকে। এই অভদ্র মেয়ে। কে তুমি? আর আমার বাগানে ঢোকার সাহস পেলে কিভাবে? ভয় ভয় পেছনে ফিরে আশিয়ানের দিকে তাকায়। সুদর্শন আশিয়ানকে দেখে কয়েক পলকের জন্য নিজের পলক ফেলতে ভুলে যায়। আশিয়ানেরও কি জানি হলো। ভীতু মুখটা দেখে তার বাড়ন্ত রাগটা কিছুটা পড়ে যায়। দুই একে অপরের দিকে অপলক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। চ্যাম্প। তোমরা জন এখানে কি করছো? জাভিয়ানের কথায় তাদের জনের ধ্যান ভঙ্গ হয়। আশিয়ান জাভিয়ানের দিকে ফিরে জিজ্ঞেস করে, বড় বাবাই দেখো, এই মেয়েটা আমাদের বাড়িতে ঢুকে আমার বাগান নষ্ট করে দিচ্ছে। জাভিয়ান মেয়ের দিকে তাকিয়ে দেখে আসলেই তার মেয়ে আশিয়ানের কয়েকটা গাছ পাড়িয়ে নষ্ট করে দিয়েছে। জাভিয়ানের তো জিভে কামড়। এতগুলো বছর পর এ বাড়িতে আসলো আর এসেই কিনা আশিয়ানের শখের জিনিস নষ্ট করে ফেলল। জাভিয়ান কে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। মেয়ের এক হাত ধরে রেখেই আশিয়ানকে উদ্দেশ্য করে বলে, চ্যাম্প তুমি ওকে চিনতে পারোনি? আশিয়ান দিকে আরেকবার তাকায়। কিছুটা চেনা চেনা লাগছে। থেকে চোখ সরিয়ে সে জাভিয়ানের দিকে প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকায়। জাভিয়ান তার তাকানোর মানে বুঝতে পেরে বলে, আরে চ্যাম্পো আমাদের জাভিয়ানের মুখ থেকে নাম শুনে আশিয়ানের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। মেয়েটাকে সে চিনতে পারেনি। কারণ সাথে তার বেশ কয়েক বছর পর দেখা হলো। মেয়েটা এসেই তার জিনিস নষ্ট করা শুরু করে দিয়েছে। অসহ্যকর একটা। আশিয়ান ভাবলেশীন ভাবে বলে, ওহো। জাভিয়ান কে বলে, আম্মাজান ভাইয়ার সাথে কথা হয়েছে তোমার? এসেই তো ভাইয়ার শখের জিনিস নষ্ট করে দিলে। সরি বলো। মাথা নিচু করেই মিনমিনিয়ে বলে, সরি ভাইয়া। আশিয়ান গম্ভীর গলায় বলে, ইটস ওকে। তারপর জাভিয়ানের দিকে তাকিয়ে বলে, বাবাই তোমরা ভেতরে যাও। আমার ভার্সিটিতে কিছু কাজ এসে পড়ায় আমায় যেতে হচ্ছে। চেষ্টা করব একসাথে লাঞ্চ করার। এখন আসছি। ওকে চ্যাম্প। আশিয়ান আর জাভিয়ান একটা হাগ করে। আশিয়ান জাভিয়ানকে জড়িয়ে ধরা অবস্থায় আউর চোখে দিকে তাকায়। তারপর তাকে ছেড়ে দিয়ে চলে যায় নিজের ভার্সিটির উদ্দেশ্য। আর জাভিয়ান এসে পড়ে বাসায়। তারপরের দিনগুলো ভালোই কাটছিল। তখন মাঝমধ্যেই মির্জা বাড়িতে যায়। কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এসে পড়ত। এভাবে কেটে যায় 6 মাস। সবসময় চেষ্টা করত আশিয়ানের সামনে যাতে না পড়া লাগে তার। কিন্তু ভাগ্য যে তার জন্য ভিন্ন কিছু নির্ধারণ করে রেখেছিল। একদিন মির্জা তালুকদার বাড়ির সকলকে মির্জা বাড়িতে ডাকে। অসুস্থ মির্জা সাহেবের কথা কেউ অমান্য করতে পারে না। দুপুরে সকলে একসাথে লাঞ্চ করার পর সবাই যখন ড্রয়িং রুমে একত্র হয় মির্জা সাহেবের জরুরি তলব শোনার জন্য, তখন সে এমন একটা কথা বলে যেটা শুনে উপস্থিত সকলের হুঁশ উড়ে যাওয়ার জোগাড় হয়। মির্জা আর মিসেস মির্জা ঠিক করেছেন আর আশিয়ানের বিয়ে দিবে। এবং এটাই তাদের জীবদ্দশায় শেষ ইচ্ছা। সকলের মাথায় হাত। মির্জা দম্পতি সকলকে বেশ ভালো করেই বুঝায় এই বিয়ের ইতিবাচক দিকগুলো। সকলে ভেবে দেখে সম্পর্কটা নিজেদের মধ্যে হলে ভালোই হয়। আদরের মেয়েকে পরের ঘরে পাঠানোর মতো দুঃখ সহ্য করা লাগলো না আবার এই বৃদ্ধ দম্পতির শেষ ইচ্ছেও পূরণ হলে। জাভিয়ান তার এতটুকু মেয়েকে এখনই বিয়ে দিতে অসম্মতি জানালে মির্জা বলেন, মেয়েকে আমরা এখনই তোমাদের থেকে আলাদা করব না জাভিয়ান। আমরাও মেয়ের বাবা মা ছিলাম। আমরা জানি কন্যা বিদায় কতটা কষ্টের। আর আশিয়ান নিজেও তো এখনো স্টুডেন্ট।
কোন ইনকাম সোর্স নেই তার যেটা দিয়ে বউকে পালবে। আমরা না হয় এখন তাদের আকট্টা করে রাখলাম। বড় হোক আরেকটু আর আসিয়ানও স্বাবলম্বী হোক, তারপর না হয় বড় একটা অনুষ্ঠান করে মেয়ে আমাদের ঘরে নিয়ে আসলাম। আবরার আর স্পর্শের কোন আপত্তি থাকে না এই বিয়েতে। তারা ভীষণ খুশির সহিত বিষয়টা মেনে নেয়। জাভিয়ান একটু দোনামোনা করলেও পরবর্তীতে তাকে আরেকটু বুঝানো হলে সেও মেনে যায়। বড়রা সকলেই রাজি এই বিয়েতে। কিন্তু যাদের বিয়ে তাদের থেকেই কোন মতামত নেওয়া হয় না। সকলের সম্মতি দেখে আসিয়ান আর বসে থাকতে পারে না। তোরাক করে বসা থেকে দাঁড়িয়ে যায়। শান্ত অথচ কঠোর গলায় বলে, আমার পক্ষে এই বিয়ে করা সম্ভব নয়। বর্তমান আসিয়ান রুমে আসার সুযোগ পায় রাত 1টায়। একটা জরুরি কাজ এসে পড়ায় বউকে বাসায় নামিয়ে দিয়েই তাকে বাহিরে ছুটতে হয়েছিল। কাজটা শেষ করে মাত্রই বাসায় আসলো। রুমে ঢুকে বেড খালি দেখতে পেয়ে বুকটা ধুক করে ওঠে। বেড থেকে চোখ সরিয়ে ওয়াশরুমের দিকে তাকালে দেখতে পায় ওয়াশরুমের লাইটও অফ। তাহলে তার ননির পুতুল গেল কোথায়? পালিয়ে যায়নি তো আবার? চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।